আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? অনেকদিন পর আপনাদের সাথে দেখা। তো আশা করি সবাই ভালোভাবে প্র্যাকটিস করতেছেন এবং আমার প্রিভিয়াস যে ভিডিওগুলো ছিল অলরেডি আমরা আমাদের এসইও কোর্সের 90% কনটেন্ট কভার করে ফেলছি। 10% আমি খুব দ্রুত কভার করে ফেলবো এবং আমাদের Google সার্চ কনসোলের একটা ভিডিও আসতেছে, লোকাল এসইওর ভিডিও আসতেছে, পুরা সিরিজ আসতেছে। Google Analytics 4 এর একটা সিরিজ আমরা অলরেডি রান করতেছি। এছাড়াও কিওয়ার্ড রিসার্চ এর একটা সিরিজ আমরা রান করতেছি। এবং এই সবকিছু আমরা কেন করতেছি? যাতে আপনি আপনার ওয়েবসাইটটা অথবা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করাইতে পারেন। এখন এইখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করাইতে গেলে আপনাকে তো সবার আগে এইটা জানতে হবে যে গুগল কি পছন্দ করে। অর্থাৎ কি করলে গুগল আপনাকে ফার্স্ট পেজে র‍্যাংক করতে সাহায্য করবে। কিভাবে আপনি গুগলে ফার্স্ট পেজে র‍্যাংক করবেন? আমরা জানি যে আমাদের টেকনিক্যাল এসইও ভালোভাবে এক্সিকিউট করতে হবে। আমাদের অফ পেজ এসইও করতে হবে, আমাদের ব্যাকলিঙ্ক করতে হবে, আমাদের অন পেজ এসইও করতে হবে। এভরিথিং আমরা জানি। বাট আমরা কিন্তু কেন এটা করতে হবে এবং এটা করলে কোন গুগলের কোন ক্রাইটেরিয়াটা আমরা ফুলফিল করতে পারবো, এইটা সম্পর্কে কিন্তু কেউ আপনাদের বলে না। কখনোই বলে না। আর এইখানেই হচ্ছে সবথেকে বড় সমস্যা। আমরা কি করি? আমরা হোয়াইট হ্যাট টেকনিক না করে আমরা ব্ল্যাক হ্যাট টেকনিক করি। আমরা সো কল্ড মেন্টররা যা বলে আমরা ওইটাকে জাস্টিফাই না করে, ওইটাকে ভেরিফাই না করে আমরা কি করি? ঠিক আছে মেন্টর বলছে এখানে কিওয়ার্ড বসায় দিতে হবে। টাইটেলে কিওয়ার্ড রাখতে হবে, মেটা ডেসক্রিপশনে কিওয়ার্ড রাখতে হবে, হেডারে কিওয়ার্ড রাখতে হবে, কনটেন্টে কিওয়ার্ড রাখতে হবে, ইন্ট্রোডাকশনে কিওয়ার্ড রাখতে হবে, কনক্লুশনে কিওয়ার্ড রাখতে হবে, সাব হেডিং এ রাখতে হবে, হেডিং এ রাখতে হবে। এই যে এইগুলো বললেই আমরা কি জানি? আমরা জানি যে ঠিক আছে গুগল র‍্যাংক করে দেবে। না, এটা কখনোই সম্ভব না। ২০২৫ এ এসে তো আরো বেশি সম্ভব না। আপনাকে যদি ২০২৫ এ এসে গুগলের ফার্স্ট পেজে র‍্যাংক করতে হয়, তাহলে আপনাকে গুগলের কথা চিন্তা করতে হবে। আর গুগলের কথা চিন্তা করতে গেলে সবার আগে এইটা আসে যে গুগল কি চায়? গুগল চায় বেশি টাকা ইনকাম করতে। গুগল অ্যাজ এ সার্চ ইঞ্জিন গুগল চায় বেশি টাকা ইনকাম করতে। এখন গুগল কিভাবে টাকা ইনকাম করবে? গুগলে যখন কেউ লেখে কোনো কিছু সার্চ করবে, গুগল যদি সেই মানুষটাকে অথবা সেই ব্যক্তিটাকে সবথেকে রিলেভেন্ট অ্যান্সারটা প্রোভাইড করতে পারে, তাহলে কি করবে? আরো বেশি মানুষ সেই গুগলটা ব্যবহার করবে এবং যত বেশি মানুষ গুগল ব্যবহার করবে, গুগল তত বেশি টাকা ইনকাম করার অপরচুনিটি পাবে। গুগল কখনো নিজে কনটেন্ট ক্রিয়েট করে না। আপনাদের কনটেন্টই গুগল কি করে? প্রমোট করে। এখন আপনার কনটেন্টটা যদি খারাপ থাকে তাহলে গুগল সাপোজ আপনি গুগল লিখে কোনো একটা কোয়েরি করলেন এবং গুগল আপনাকে একটা রেজাল্ট দিল। সেই রেজাল্টটা কি হইলো? আল্টিমেটলি আপনার মন মতন হইল না। তখন কিন্তু আপনি সেই সার্চ ইঞ্জিন ব্যবহার করবেন না। এবং যখন গুগল এরকম দেখবে যে তার সার্চ ইঞ্জিনটা মানুষ ব্যবহার করতেছে না, তখন কিন্তু তার মার্কেট শেয়ারটা কমে যাবে এবং গুগল কিন্তু আর আয় করতে পারবে না। সো গুগলের মেইন মেজর ফোকাস হচ্ছে যে গুগল চাবে বেশি টাকা ইনকাম করতে, বেশি ডলার ইনকাম করতে। আপনার কনটেন্টের উপর ভর করে। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? আপনাকে গুগলকে ইমপ্রেস করতে হবে। কিভাবে ইমপ্রেস করবেন? সবথেকে বেশি রিলেভেন্ট কনটেন্ট, কোয়ালিটি কনটেন্ট প্রোভাইড করে এবং এর জন্য কি করছে? গুগল একটা অ্যালগরিদম তৈরি করছে। ঠিক আছে? সেই অ্যালগরিদম আপনার যে কনটেন্ট আছে, বিলিয়ন পেজ আছে, মিলিয়ন পেজ আছে, সবগুলোর ভিতর থেকে আপনার কনটেন্টটাকে চুজ করবে আপনার ইউজারদের জন্য যে এই কনটেন্ট হচ্ছে পারফেক্ট। সো তারপরে হচ্ছে আপনার কনটেন্টটা গুগল র‍্যাংক করাবে এবং এই যে অ্যালগরিদমের যে এক্টিভিটিস গুলো এভরিথিং আমরা বলি র‍্যাংকিং ফ্যাক্টর। অর্থাৎ গুগল প্রায় ২০০ বেশি র‍্যাংকিং ফ্যাক্টর ব্যবহার করে, র‍্যাংকিং সিগন্যাল ব্যবহার করে আপনার কনটেন্টটাকে তাদের সার্চ ইঞ্জিনের ফার্স্ট পেজে র‍্যাংক করানোর জন্য। এবং এই সিরিজটা আপনাকে সেই ২০০ র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, যাতে আপনারা প্রতিটা র‍্যাংকিং ফ্যাক্টর খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে কোন র‍্যাংকিং ফ্যাক্টরটা কি কারণে হইতেছে। কি কারণে গুগল চায় যে এই জিনিসটা হোক। এই র‍্যাংকিং ফ্যাক্টরটা কিভাবে আপনাদের হেল্প করবে, কিভাবে আপনার ইউজারকে হেল্প করবে। তো এইজন্যই আজকের এই নতুন সিরিজটা আমি প্ল্যান করেছি যে আমি গুগলের ২০০ প্লাস যে র‍্যাংকিং ফ্যাক্টর আছে, সেই র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে কথা বলবো। আজকে ১ম ভিডিও, ১০ টা ভিডিও আসবে।
10 টা ভিডিওতে আমি পুরা 200 টা র‍্যাংকিং ফ্যাক্টর কভার করব এবং এভরিথিং র‍্যাংকিং ফ্যাক্টরের প্রতিটা ডিটেইলস আমি আলোচনা করব। এক্সাম্পল দিয়ে আলোচনা করব। সো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন ক্লিক করে আমার সাথে থাকবেন যাতে যখনই আমি নেক্সট ভিডিওটা আপলোড করি আপনি দ্রুতই নোটিফিকেশন পেয়ে যান। মনে রাখবেন আপনি যদি কোনো কাজ করতে যান সবার আগে বুঝতে হবে যে ওই কাজটা কি জন্য আপনি করতেছেন আর ওই কাজটা করলে আপনার বেনিফিটটা কি। ঠিক আছে? সো আপনি গুগলে র‍্যাংকিং করাইতে চান বাট আপনি সেই কিভাবে র‍্যাংকিং করাবেন? ইটস লাইক আপনি ডক্টরের কাছে গেলেন, ঠিক আছে? বাট ডক্টর আপনি বললেন, "ডক্টর আমার জ্বর হইছে।" বাট ডক্টর জানে না যে আপনাকে কোন মেডিসিনটা দিতে হবে। অর্থাৎ কোন মেডিসিনটা দিলে আপনার জ্বরটা কমবে। তাই না? সো ভুল মেডিসিন দিলে তো অবশ্যই আপনার জ্বর কমবে না। সো ঠিক তেমনভাবে ভুলভাবে অপটিমাইজ করলে, ভুল প্রসেসে আগাইলে আপনি যতই এফোর্ট দেন, যতই ইনভেস্ট করেন না কেন, আপনি আপনার ডিজায়ার্ড যে সাকসেসটা আছে সেটাকে পাবেন না। সো আপনাকে জানতে হবে অ্যাপ্রোপ্রিয়েট সঠিক মেডিসিনটা কোন রোগের জন্য কোন ওষুধটা দিলে সেই রোগটা ভালো হবে আপনাকে সেই বিষয়টা জানতে হবে। সো এই বিষয়টা হচ্ছে যে Google এ র‍্যাংকিং করতে গেলে আপনাকে তার কোন র‍্যাংকিং ফ্যাক্টর গুলোকে ভালোভাবে আয়ত্তে আনতে হবে, বুঝতে হবে, সেটা আপনাকে জানতে হবে। সো এই ভিডিওতে আমরা সেটা নিয়ে আলোচনা করব। আশা করি বুঝতে পেরেছেন। সো উইথআউট ফার্দার আডু লেটস গেট স্টার্টেড। আচ্ছা, তাহলে আজকে আমরা কি নিয়ে কথা বলবো? আশা করি সবাই বুঝতে পেরেছেন যে আজকে আমরা আলোচনা করব Google এর যে 200 টা র‍্যাংকিং ফ্যাক্টর তার মধ্যে সবথেকে মোস্ট ইম্পোর্টেন্ট যে র‍্যাংকিং ফ্যাক্টর আছে সেটা নিয়ে। অর্থাৎ Google এর 200 টা র‍্যাংকিং ফ্যাক্টরকে আমি টোটাল 10 টা ভাগে ভাগ করেছি। ১ নাম্বার মোস্ট ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর যেটা 2025 এ এসে আপনাকে সবথেকে বেশি সা সাহায্য করবে বিষয়টাকে বোঝার জন্য এবং আমি এটাকে সবার ১ম এ রেখেছি এবং স্টেপ বাই স্টেপ আমরা বাকি র‍্যাংকিং ফ্যাক্টর গুলো নিয়ে কথা বলবো। ওকে? তো আজকে আমরা কথা বলবো মোস্ট ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টরস। চলুন ভিডিওটা শুরু করা যাক এবং পরবর্তীতে আমরা প্রতিটা ক্লাসে আমরা আস্তে নেক্সট যে প্রসেসটা আছে সেটাও আমরা আলোচনা করব। ওকে। সো অলরেডি আমরা জানি আজকের ভিডিওটা হচ্ছে Google যে 200 টা র‍্যাংকিং ফ্যাক্টর নিয়ে তাদের অ্যালগরিদমটা তৈরি করেছে এবং তাদের অ্যালগরিদমটার মেইন উদ্দেশ্য কি? সবথেকে রিলেভেন্ট অ্যান্সারটা আপনাকে শো করা। সো এই রিলেভেন্ট অ্যান্সারটা শো করার জন্য বা রিলেভেন্ট রেজাল্টটা দেওয়ার জন্য Google 200 টা বেশি র‍্যাংকিং ফ্যাক্টর ব্যবহার করে। এর মধ্যে আমি যে র‍্যাংকিং ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করব এর মধ্যে কিছু প্রমাণিত দ্যাট মিনস পুরো এসইও ইন্ডাস্ট্রিতে গ্রহণযোগ্য যে এই র‍্যাংকিং ফ্যাক্টর গুলো আসলেই সিগনাল দেয় যে আপনার ওয়েবসাইটটা ভালো এবং কিছু কন্ট্রোভার্সিয়াল অনেকে আছে এটাকে ট্রাস্ট করে, অনেকে আছে যে না এটা আসলে র‍্যাংকিং ফ্যাক্টর, এটা র‍্যাংকিং কে প্রভাবিত করে, ইনফ্লুয়েন্স করে। অনেকে আছে এটা র‍্যাংকিং কে ইনফ্লুয়েন্স করে না। সো আমরা এভরিথিং আমরা জানবো। দেন আমরা নিজেরা বিবেচনা করব। নিজেরা ভাববো যে আসলেই কি এই র‍্যাংকিং ফ্যাক্টরটা আমার যে ওয়েবসাইটের যে কনটেন্ট আছে সেই কনটেন্টটাকে ইনফ্লুয়েন্স করে? কি সমস্যা? মানে এই র‍্যাংকিং ফ্যাক্টরটা করলে আসলে কোন দিক থেকে ইম্পোর্টেন্ট হচ্ছে? কেন Google এই র‍্যাংকিং ফ্যাক্টরটাকে ইম্পোর্টেন্স দিচ্ছে? সো এই বিষয়গুলো আমরা জানবো। সো মোস্ট ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর। ওকে। সো সবার আগে আপনি হয়তো শুনে থেকেছেন যে কনটেন্ট, কোয়ালিটি কনটেন্ট সরি আমার গলায় একটু সমস্যা হচ্ছে, ঠান্ডা লেগে গেছে। আশা করি এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। সো কোয়ালিটি কনটেন্ট। সো আপনি এই কথাটা সবথেকে বেশি শুনেছিলেন যে কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করো, কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করো, কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করো। এবং আসলেই কিন্তু কোয়ালিটি কনটেন্ট ইম্পোর্টেন্ট। এখন কোয়ালিটি কনটেন্ট কি জিনিস? ঠিক আছে? সেটা আমরা এক্সাম্পলে দেখব এবং কোয়ালিটি কনটেন্ট আপনি কিভাবে পাবলিশ করবেন, কোন কনটেন্টটাকে আপনি কোয়ালিটি কনটেন্ট বলবেন, কোন কনটেন্টটাকে আপনি কোয়ালিটি কনটেন্ট বলবেন না, এটা অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে এটা নিয়ে এবং আমি এই ভিডিওটা, এই টপিকটা আলাদা একটা ভিডিওর জন্য রেখে দিলাম। বাট আজকে আমি দেখব এক্সাম্পল দেখব যে কোয়ালিটি কনটেন্ট কোনটা, কোনটা কোয়ালিটি কনটেন্ট না। সো সবার আগে কোয়ালিটি কনটেন্ট হচ্ছে মোস্ট ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর। কারণ এটার থ্রুতেই Google আপনার ওয়েবসাইটটাকে মেজার করে। আপনার ওয়েবসাইটটাকে বোঝার চেষ্টা করে যে আপনি যখন কোয়ালিটি কনটেন্ট পাবলিশ করবেন তখন Google ভাববে যে না
এই ইউজারটা এই ওয়েবসাইটটা তাদের যে ইউজার আছে দ্যাট মিনস গুগলের যে ইউজার আছে তাদেরকে সার্ভ করবে, ভালোভাবে সার্ভ করবে। আর কোয়ালিটি কনটেন্ট অবশ্যই আপনার ইউজার ওরিয়েন্টেড হইতে হবে। দ্যাট মিনস আপনার ইউজারের যে কোয়েরিটা আছে, ইউজারের যে কোয়েশ্চেনটা আছে সেটাকে সলভ করবে। ঠিক আছে? কোয়ালিটি কনটেন্টটা আপনার পড়তে ভাল লাগবে, দেখতে ভাল লাগবে। সো কোয়ালিটি কনটেন্ট মিনস কোয়ালিটি। কোয়ালিটি জিনিসের মানে আলাদা আপনাকে। ঠিক আছে? সো Google wants to show users Google তাদের ইউজারদেরকে দেখাতে পছন্দ করে কি? হাই কোয়ালিটি কনটেন্ট। যে কনটেন্টটা তাদের ইউজারের লাইফে অথবা ডিসিশন মেকিং এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং যে কনটেন্টটা তাদের ইউজার যে কোয়েরিটা করেছে তার সাথে যথেষ্ট রিলেভেন্ট থাকতে হবে। সো দিস ইজ কল্ড কোয়ালিটি। ইনটেন্টটা ঠিকভাবে আপনাকে বুঝতে হবে এবং ইনটেন্ট অনুযায়ী আপনার ইউজারকে বুঝাইতে হবে। আপনার ইউজার যাতে আপনার ওই কনটেন্টটাকে যখন আপনার ইউজারের সামনে যাবে এবং আপনার ইউজার যখন ক্লিক করবে, ক্লিক করে আপনার কনটেন্টে ল্যান্ড করবে, তখন সে যে অ্যান্সারটা খুঁজতেছে সেটা যাতে পায়। এটাই হচ্ছে কোয়ালিটি কনটেন্টের বৈশিষ্ট্য। এবং এই আরো যে বৈশিষ্ট্যগুলো আছে, কিভাবে আপনি লিখবেন, কিভাবে আপনি কোয়ালিটি কনটেন্ট মেজার করবেন, কি, কি চেকলিস্ট আছে, এভরিথিং I will cover in my next video. Next means upcoming video. ওকে? সো চলুন দেখে নিই যে কোয়ালিটি কনটেন্টের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কি। সবার প্রথমে হচ্ছে কোয়ালিটি কনটেন্টটা রিডেবিলিটি থাকতে হবে। অর্থাৎ একটা ব্রড অডিয়েন্স খুব ভালোভাবে এটাকে কি করতে পারবে? রিড করতে পারবে। মানে খুব জার্গন ওয়ার্ড দেওয়া থাকবে না, খুব কঠিন শব্দ ব্যবহার করা থাকবে না, যে শব্দগুলো আপনি বুঝেন না বা আপনার একটা সার্টেন লেভেল পরে এটা বুঝবে না। যেমন ধরেন যে আপনার কনটেন্টটা হইতে হবে যে চতুর্থ শ্রেণীর যে বাচ্চা সেও যাতে আপনার কনটেন্টটা পড়ে বুঝতে পারে। এরকম ইজি টু আন্ডারস্ট্যান্ড হইতে হবে। সো রিডেবিলিটি থাকতে হবে, স্ট্যান্ডার্ড থাকতে হবে। মানে ভুলভাল ইনফরমেশন দিয়ে ভরা যাবে না, স্ট্যান্ডার্ড থাকতে হবে, ভ্যালু প্রোভাইড করতে হবে। আপনার যে ইউজার গুলো আছে সেই ইউজার যাতে যে কোয়েরিটার জন্য আপনার কন্টেন্টে ল্যান্ড করেছে, আপনার পেজে ল্যান্ড করেছে, তাদের ডিসিশন মেকিং এ ভ্যালু প্রোভাইড করতে হবে। ঠিক আছে? অবশ্যই শুধুমাত্র আপনি সার্ভিস ওরিয়েন্টেড রাখতে পারবেন না, ভ্যালুটার কথা চিন্তা করবেন। আপনার পুরো কন্টেন্টের উপর আপনার কন্ট্রোল থাকতে হবে। আপনি কারোর কাছ থেকে কন্টেন্টটাকে কপি করে এনে বসাই দিতে পারবেন না। ইউজারকে স্যাটিসফাই করবে আপনার কন্টেন্টটা। আপনার কন্টেন্টটা আ ইনফরমেটিভ স্ট্যাটস, তারপরে আরো অনেক কিছু দিয়ে একটা এনরিচ থাকবে। আপনার কনটেন্টটা কাস্টমারকে স্যাটিসফাই করবে। সো দিস ইজ কোয়ালিটি কনটেন্ট। এখন আমি আপনাকে ২ টা এক্সাম্পল দেখাবো। আপনি বলবেন কমেন্ট সেকশনে যে কোনটা আপনার কাছে মনে হচ্ছে যে কোয়ালিটি কনটেন্ট। কোন কনটেন্টটা বেশি কোয়ালিটি আর কোন কনটেন্টটা কোয়ালিটি না। এবং আপনি কমেন্ট সেকশনে বলবেন যে ওই কনটেন্টটা কেন কোয়ালিটি না? আপনি কেন মনে করতেছেন যে এই কনটেন্টটা কোয়ালিটিফুল না? সো চলুন এক্সাম্পলটা দেখে নিই। সো দিস ইজ অন কন্টেন্ট। এটা হচ্ছে একটা কন্টেন্ট, একটা ওয়েবসাইটে একটা ব্লগ পোস্ট। ঠিক আছে? সো এই যে আপনি সাপোজ ধরেন যে একটা কিছু লিখে গুগলে সার্চ করলেন। গুগলে সার্চ করার পর আপনি এই ওয়েবসাইটটার যে ইউআরএলটা আছে সেটা আপনার সামনে গেল। আপনি এখানে ক্লিক করে এই ওয়েবসাইটে ল্যান্ড করলেন। ঠিক আছে? সো দিস ইজ দ্য কন্টেন্ট। ওকে? ওকে, ফাইন। সো দিস ইজ দ্য কন্টেন্ট। এখন আপনার টাস্ক হচ্ছে যে আপনি কমেন্ট সেকশনে বলবেন যে এই কনটেন্টটা কি আপনার কাছে মনে হয় যে কোয়ালিটি কনটেন্ট নাকি কোয়ালিটি কনটেন্ট না। আপনি কি এই কনটেন্টটা যে অ্যান্সারটা খুঁজতেছেন সেটা কি আপনি এই কনটেন্টের ভিতর খুঁজে পাবেন কিনা, এবং আপনি এই কনটেন্টটা যখন ল্যান্ড করবেন আপনি কি এই পুরো কনটেন্টটাই ফুল কনটেন্টটা পড়বেন কিনা। ঠিক আছে? এই কনটেন্টটার যে লেআউটটা আছে এভরিথিং আপনার কাছে ভালো লাগছে কিনা আপনি কমেন্ট সেকশনে জানাবেন। সো দিস ইজ অন কনটেন্ট এন্ড দিস ইজ অ্যানাদার কনটেন্ট। এটা হচ্ছে আরেকটা কনটেন্ট। ঠিক আছে? সো আপনি কোন কনটেন্টটাকে প্রিফার করবেন? এই ২ টা কনটেন্টের মধ্যে যদি বলা হয় যে আপনি কোন কনটেন্টটাকে পড়বেন, তাহলে আপনি বলেন আপনি কোন কনটেন্টটাকে পড়বেন। ঠিক আছে? এইটা হচ্ছে আরেকটা কনটেন্ট। ওকে? সো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোয়ালিটি কনটেন্ট কোনটা। আপনি যদি এটা ভেবে থাকেন কোয়ালিটি কনটেন্ট, অবশ্যই এটা কোয়ালিটি কনটেন্ট। কারণ কারণ দেখেন, এই কনটেন্টটা যদি আপনি খেয়াল করেন, আপনি যখন এই কনটেন্টে এসে ল্যান্ড করবেন, এটাকে কিন্তু একটা ওয়েবসাইট মনে হইতেছে না। এটাকে মনে হচ্ছে একটা নিউজ ওয়েবসাইট মনে হইতেছে। কারণ দেখেন এখানে ডিরেক্টলি আমাকে অফার করা হচ্ছে, সেলস করা হচ্ছে। সেল দেয়া আছে, ইওর শিপিং অ্যান্ড স্টোরেজ কন্টেইনার এক্সপার্ট। সো আমি এটা নরমালি একটা ব্লগ পোস্ট, এবং এই ব্লগ পোস্টটায় যখন আমি ল্যান্ড করব এসে, ব্লগ পোস্টটা নরমালি ইনফরমেটিভ
যে কনটেন্ট গুলো থাকে সেখানে ব্লগ পোস্টে পাবলিশ করা হয়। সো এই কনটেন্টটা কিন্তু কেউ একজন কোন একটা কোয়েরির জন্য আসছে, কিন্তু আপনি এসে সবার প্রথমে আপনি কি করতেছেন, তাকে অফার করতেছেন যে আমার কাছ থেকে পারচেস করো। ইটস লাইক আপনি রাস্তা থেকে হেঁটে যাচ্ছেন, একজন মানুষকে আপনি চিনেন না, সে ডিরেক্টলি মানে ওই অচেনা মানুষটা আপনার কাছে এসে বলতেছে যে আমার সার্ভিসটা ভালো, আপনি আমার সার্ভিসটা নিন। অথচ আপনার কোনো একটা ইন্টেনশনই নাই ওই সার্ভিসটা নেওয়ার। সো ইটস লাইক দ্য সেম থিং। ওকে, সো দিস ইজ নট এ কোয়ালিটি কন্টেন্ট। বাট আরো যদি দেখেন, আমরা দেখেন এখানে জাস্ট শুধুমাত্র দেওয়া আছে, মানে রিটার্ন করে গেছে, ওয়ার্ডসে ভরা, কিন্তু ওয়ার্ড গুলো ভালোভাবে ব্রেক করে না, শুধু ওয়ার্ড দেখেন, শুধু ওয়ার্ড। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড আপনি যদি এখানে যান, দেখেন এখানে কত সুন্দর একটা ভিজুয়াল দেওয়া আছে, কত সুন্দর একটা ব্যানার দেওয়া আছে। এবং দেখেন এই যে কনটেন্ট আছে, এই কনটেন্টটাকে আপনি স্কিম করতেছেন। দেখেন এই কনটেন্টটাকে আপনি স্কিম মানে হচ্ছে যে আপনি কিন্তু পুরো জিনিসটা ছোট মনে হচ্ছে। এটা কিন্তু একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। আপনি যখন আপনাকে কাছে যখন অনেকগুলো ওয়ার্ড দেওয়া হবে, আপনি কিন্তু এগুলো পড়তে চাবেন না। বাট আপনার কাছে যখন এরকম একটা সুন্দর ছোট, ছোট সেন্টেন্সের ওয়ার্ড দেওয়া হবে, সেটা কিন্তু আপনি পড়তে চাবেন। সো দিস ইজ এ সাইকোলজিক্যাল ফ্যাক্টর। সো দিস ওয়ান ইজ সুপার, সুপার হাই কোয়ালিটি কনটেন্ট অ্যান্ড দিস ওয়ান ইজ নট এ হাই কোয়ালিটি কনটেন্ট। আপনি যদি এটাকে মার্ক করি, এটা 10 পাবে 100 এর মধ্যে, এবং এটা অলমোস্ট 80 প্লাস। সো দিস ইজ হাউ ইউ উইল মেজার ইউর কন্টেন্ট। ওকে, যে আইদার ইট ইজ কোয়ালিটি ফুল অর নট। ওকে, এবং আমি এটা নিয়ে একটা ইনডেপথ ভিডিও আপকামিং যে ভিডিওগুলো আছে সেখানে পেয়ে যাবেন। সো দিস ইজ আর নাম্বার ওয়ান র্যাঙ্কিং ফ্যাক্টর। আপনাকে অবশ্যই অবশ্যই কোয়ালিটিটা মেজার করতে হবে। ওকে, ওকে, লেটস check out number two. So number two, backlinks. Backlinks. What is backlinks? আমি অলরেডি বলেছি আমার প্রিভিয়াস ভিডিওতে, এসইও ভিডিওতে, যে ব্যাকলিঙ্ক, আপনি যদি শুধুমাত্র ব্যাকলিঙ্ক এক্সপার্ট হন, আপনি মান্থলি একটা ভালো অ্যামাউন্টের ইনকাম করতে পারবেন। এবং ব্যাকলিঙ্কে আপনার কিন্তু বেশি একটা কষ্ট করতে হবে না। শুধুমাত্র আপনাকে কি করতে হবে, খুঁজে, খুঁজে ওয়েবসাইটগুলো কালেক্ট করতে হবে, যে ওয়েবসাইটগুলো একটু ভালো মানের, যে ওয়েবসাইটগুলোর ট্রাফিক পায় অনেক, যে ওয়েবসাইটগুলোর কনটেন্টও ভালো। একটা লিস্ট করেন, স্প্রেডশিটে একটা লিস্ট বানান। সুন্দরভাবে ওই ওয়েবসাইটের যে ওয়েব মাস্টারগুলো আছে তাদেরকে সাথে কনট্যাক্ট করেন, তাদেরকে রিচ করেন, তাদেরকে অফার করেন যে আমি তোমার সাথে বিজনেস করতে চাই। সো আমি তোমার জন্য আ ভালো, ভালো কোয়ালিটি কনটেন্ট লিখবো, অথবা আমি তোমার জন্য ভালো, ভালো কাস্টমার নিয়ে আসবো যারা কোয়ালিটি কনটেন্ট রাইট করে। সো তার বিনিময়ে আমি অবশ্যই তোমাকে একটা ফি পে করব। সো তাদের সাথে নেগোশিয়েট করে আপনিও কি করতে পারবেন? তাদের মধ্যে একটা কোলাব করতে পারবেন, এবং এইভাবে আপনি অনেক, অনেক টাকা ইনকাম করতে পারবেন। এবং ব্যাকলিংকের ডিমান্ড ইজ insanely increasing day by day. সো আপনাকে এটা কিন্তু অবশ্যই, অবশ্যই ভালো একটা জব হইতে পারে। আপনি যদি ফুল এসইওটা না শিখতে চান, আপনি যদি শুধুমাত্র ব্যাকলিং এক্সপার্ট হতে চান, ইটস মোর দ্যান এনাফ। শুধুমাত্র আপনাকে জানতে হবে যে কিভাবে আপনি কনট্যাক্ট করবেন, অর্থাৎ ওয়েব মাস্টারের সাথে নেগোশিয়েট করতে হবে। সবথেকে বড় কথা, আপনাকে সেলসটা শিখতে হবে, আপনার নেগোসিয়েশন শিখতে হবে। ঠিক আছে? সবকিছুই আপনাকে তখন ইজি মনে হবে আপনার কাছে। সো দিস ইজ ব্যাকলিঙ্ক। সো যারা ব্যাকলিঙ্ক সম্পর্কে জানেন না, ব্যাকলিঙ্কটা হচ্ছে যে লিঙ্কস ফ্রম আদার ওয়েবসাইট টু ইউর ওয়েবসাইট। লেটস সে আমার একটা ওয়েবসাইট আছে, আমার ওয়েবসাইটটার নাম হচ্ছে এ, আর একটা ওয়েবসাইট আছে বি। এখন বি ওয়েবসাইট থেকে যখন আমার ওয়েবসাইটে, অর্থাৎ এ ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে, সেটাই হচ্ছে ব্যাকলিঙ্ক। অর্থাৎ আমার ওয়েবসাইটটা, অর্থাৎ এ ওয়েবসাইটটা বাদে পৃথিবীর আর যত ওয়েবসাইট আছে, সেই সব ওয়েবসাইট থেকে যখন আমার ওয়েবসাইটটাকে রেফারেন্স করা হবে, লেটস সে একটা ইউজার বি ওয়েবসাইটে গেল, বি ওয়েবসাইটে যাওয়ার পরে ওই বি ওয়েবসাইটে আমার ওয়েবসাইটের নামটা দেখতে পেল, ওইটাকেই বলা হয় ব্যাকলিঙ্ক। ঠিক আছে? অর্থাৎ বি ওয়েবসাইটটা আমার ওয়েবসাইটটা এ ওয়েবসাইটটাকে রেফার করছে, বা তাদের ওয়েবসাইটে মেনশন করেছে, ফেচার্ড করছে। দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক। ঠিক আছে? এটাকে যদি আমরা আরো ভালোভাবে বুঝতে চাই, লেটস সে আমার একটা প্রোডাক্ট আছে। আমার একটা প্রোডাক্ট। এখন আমার প্রোডাক্টটাকে আমি কি করতে চাচ্ছি? প্রমোশন করতে চাচ্ছি। এখন আমি কিভাবে প্রমোশন করব? আমি ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, আমি একটা ব্রড অডিয়েন্স এর কাছে কি করতে চাই? পৌঁছাইতে চাই। এখন আমার প্রোডাক্টটা নিয়ে আমি কিভাবে ব্রড অডিয়েন্স এর কাছে পৌঁছাতে পারি? ওকে ফাইন। সো আই হ্যাভ অ্যান আইডিয়া। কি আইডিয়া? আমি বাংলাদেশের একটা ইনফ্লুয়েন্সার, বড় ইনফ্লুয়েন্সার, লেটস সে আমি সাকিব আল হাসানের কাছে যাইতে চাই। আমি সাকিব আল হাসানের কাছে যেয়ে বলতে চাই যে, "সাকিব ভাই,
আপনি কি করতেছেন? আপনি এই যে প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা নিয়ে একটা কনটেন্ট পাবলিশ করেন বা আপনি একটা এই প্রোডাক্টটা নিয়ে একটা অ্যাডভার্টাইজ দিয়ে দেন। অথবা আমি তামিমের কাছে যেতে চাই, আমি বলতে চাই যে আপনি এই প্রোডাক্টটা নিয়ে একটা অ্যাডভাইস দিয়ে দেন। অথবা মিরাজের কাছে যেতে চাই, সাব্বিরের কাছে যেতে চাই। মানে যে কারো একজন সেলিব্রিটির কাছে যেতে চাই। যার কাছে যেয়ে আমি তাকে বলব যে, "ভাই আপনি আমার প্রোডাক্টটা নিয়ে একটা ভিডিও দিয়ে দেন অথবা একটা পোস্ট দিয়ে দেন। মানে আমার প্রোডাক্টটাকে একটু প্রমোট করে দেন।" এখন অবশ্যই তারা তো ফ্রিতে করবে না, তাই না? সো তারা কি চাবে? তারা আমার কাছ থেকে একটা ফি চাবে। ওকে? সো আমার প্রোডাক্ট তারা প্রমোট করতেছে। সো তাদের যে অডিয়েন্স আছে তারা কিন্তু অবশ্যই কি করবে? তাদের প্রোফাইলে আমার প্রোডাক্টটা দেখবে। সো দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক। অর্থাৎ তারা আমার প্রোডাক্টটাকে একটা কি করতেছে? রেফার করতেছে, রিকমেন্ড করতেছে। ঠিক সেম আপনার ওয়েবসাইট যখন অন্যান্য ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দেয়া হবে, সেটাকে বলা হয় ব্যাকলিঙ্ক। এবং অন্যান্য ওয়েবসাইটেরও যখন এরকম অনেক অডিয়েন্স থাকবে, সেই ওয়েবসাইটেও কিন্তু আপনাকে ফ্রিতে লিঙ্ক দিবে না। সো হয় আপনাকে কি করতে হবে? আপনার তার সাথে একটা ভালো সম্পর্ক থাকতে হবে, অথবা আপনাকে তাকে ফি দিতে হবে। সো দিস ইজ কল্ড ব্যাকলিঙ্ক। ব্যাকলিঙ্ক is basically a link from other website to your website. So they actually act as a vote of confidence because ভোট মানে কি? ভোট মানে হচ্ছে যে যখন বড় কোনো সেলিব্রিটি আপনার প্রোডাক্টটা নেবে, অবশ্যই এখানে একটা ট্রাস্টের একটা ইস্যু আছে। সো আপনি ভাববেন যে আচ্ছা সেই প্রোডাক্টটাকে প্রমোট করতেছে, সো এই প্রোডাক্টটা আসলে মনে হয় ভালো একটা প্রোডাক্ট, তাই না? সো এটাকে কি, এটা ট্রাস্ট ইনক্রিজ করে। সো দ্য আর সবথেকে বড় কথা যে ঠিক ব্যাকলিংকের কথাও সেম কথা, যে যত ভালো ওয়েবসাইট থেকে আপনি আপনার ওয়েবসাইটে লিংক আনতে পারবেন, তত ভালো এটা গুগলের জন্য আ আপনার ওয়েবসাইটটা ভালো হিসেবে গণ্য হবে। ঠিক তেমন আপনি যত বড় সেলিব্রিটির কাছ থেকে যত মানুষ মানে মানুষ যত বেশি ওই সেলিব্রিটিটাকে পছন্দ করবে, সে যদি আপনার প্রোডাক্টটাকে রিকমেন্ড করে, তখন আপনি এটাকে কি করবেন? আপনার ওয়েবসাইটটা, আপনার প্রোডাক্টটা তত বেশি গ্রহণযোগ্য হবে। তো দিস ইস কল্ড ব্যাকলিঙ্ক। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আমার ব্যাকলিঙ্কের ভিডিও আছে। আপনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন এবং আপকামিং আমি ভিডিও আরো পাবলিশ করব, যেখানে আমি আরো ডিটেইলস আলোচনা করব। সো লেটস সি আওয়ার ৩ নাম্বার। ৩ নাম্বার হচ্ছে যে টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও ইজ অ্যান ইম্পোর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর। কারণ টেকনিক্যাল এসইওর যে টপিক গুলো আছে, যেমন ক্রলিং, ইন্ডেক্সিং, রেন্ডারিং, 404 errors, HTTPS, দেন হচ্ছে অন্য যে আছে ক্যানোনিকাল ইউআরএলস, স্ট্রাকচার ডাটা, ওয়েবসাইট স্ট্রাকচার, সাইট স্পিড, প্রতিটা কিন্তু ইম্পর্টেন্ট। ওকে? ধরেন যে আপনার ওয়েবসাইটে ব্রোকেন লিঙ্ক আছে। এখন ব্রোকেন লিঙ্ক গুলো দেখেন কেন এটা র‍্যাংকিং ফ্যাক্টর, কেন টেকনিক্যাল এসইও র‍্যাংকিং ফ্যাক্টর? ব্রোকেন লিঙ্ক। আপনার ওয়েবসাইটে একজন আসলো, আসার পরে কি হলো যে সে একটা লিঙ্ক দেখলো এবং সে যখন এই লিঙ্কটা ক্লিক করলো, সে দেখলো যে এই লিঙ্কটা আপনাকে একটা 404 এরর পেজে নিয়ে যাচ্ছে। তো দিস ইজ নট এ গুড ইউজার এক্সপেরিয়েন্স, রাইট? সো দ্যাটস হোয়াই গুগল এটাকে কনসিডার করে যে আপনাকে আপনার ওয়েবসাইটটাকে ফ্রেশ থাকতে হবে। আপনার ওয়েবসাইটটা অনেক ফ্রেশ থাকতে হবে। ঠিক আছে? ব্রোকেন লিঙ্ক থাকা যাবে না। ঠিক আছে? আবার ধরেন যে ডুপ্লিকেট কনটেন্ট থাকা যাবে না। ইউআরএল এর স্ট্রাকচারটা ভালো হইতে হবে। আম স ক্যানোনিকাল ইউআরএল মানে ডুপ্লিকেট থাকা যাবে না। স্পিডটা ভালো থাকা লাগবে। যেমন ধরেন যে আপনি একটা ওয়েবসাইটে কি করলেন? আপনি গুগলে কিছু একটা লিখে সার্চ করলেন। সার্চ করলে গুগল আপনাকে একটা অনেকগুলো ওয়েবসাইট দেখালো। আপনি একটা ওয়েবসাইটে ক্লিক করলেন এবং দেখেন সেটা ঘুরতেই আছে, ঘুরতেছে। সো ভাই আমাদের এত সময় নাই যে ওয়েবসাইটটা কখন লোড হবে, আমরা ওয়েবসাইটে ঢুকবো। we have a lot of options. সো আমরা কি করতে পারি? আমরা লিটারালি জাস্ট ব্যাকে চলে আসবো, এসে আমরা আরেকটা ওয়েবসাইটে ঢুকবো। সো দিস ইজ how we measure technical SEO and rankings. How well you will rank will depends on technical SEO. So সাইড স্পিড অবশ্যই একটা ইম্পর্টেন্ট র‍্যাংকিং ফ্যাক্টর এবং লাইট র‍্যাংকিং ফ্যাক্টর, বাট ইম্পর্টেন্ট। লেটস সে আরেকটা আছে এইচটিটিপিএস। এখন এইচটিটিপিএস কি? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরিটি। ওকে? সো এস টা কখন আসবে এবং এইচটিটিপি যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে যখন একটা প্যাডলক দেখবেন, লেটস সে আমি যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, আমি এই ওয়েবসাইটে গেলাম, দেখেন এখানে লেখা, এখানে দেখেন এই যে একটা কানেকশন ইজ সিকিউর, দেখছেন? সো এই কানেকশন ইজ সিকিউর, এটাই হচ্ছে আপনার এইচটিটিপিএস এর জন্য এখানে সিকিউর। যদি এখানে সিকিউর না থাকে, তখন গুগল আপনাকে বলবে যে কানেকশন ইজ নট সিকিউর, this website may steal your important resources like credit card numbers and something else, তাই না? অবশ্যই তখন আপনি কি করবেন? এই ওয়েবসাইটটাকে ট্রাস্ট অর্জন করতে পারবে না এবং আপনি এই ওয়েবসাইটে অবশ্যই তখন আর ক্লিক করবেন না। সো HTTPS is a lightweight ranking factor, but ultimately it's a ranking factor.
সো এটাও কিন্তু টেকনিক্যাল এসইও পার্টের মধ্যে আসে এবং টেকনিক্যাল এসইও দিস ইজ হোয়াই টেকনিক্যাল এসইও ইজ সুপার ইম্পর্টেন্ট। আপনার ওয়েবসাইটটার পারফরম্যান্সটা অবশ্যই বেস্ট হইতে হবে। বুঝা গেছে বিষয়টা? ওকে। সো লেটস সি আওয়ার নেক্সট র‍্যাঙ্কিং ফ্যাক্টর ৪ নাম্বার সেটা হচ্ছে কিওয়ার্ড অপ্টিমাইজেশন। কিওয়ার্ড অপ্টিমাইজেশন মানে তো আমি অলরেডি অন পেজ এসইও তে নিয়ে এটা নিয়ে কথা বলেছি। সো হোয়াট ইস কিওয়ার্ড অপ্টিমাইজেশন? কিওয়ার্ড অপ্টিমাইজেশন ইজ দ্য প্রসেস of using relevant keywords throughout your website's content. This helps search engine understand what your website is about. That means আপনি একটা ওয়েবসাইটে একটা কনটেন্ট লিখলেন এবং ওই কনটেন্টটা কি নিয়ে লিখলেন, অর্থাৎ কোন কোয়েরিটা আপনার অডিয়েন্স, আপনার ইউজার সার্চ করলে আপনার ওই কনটেন্টটাকে পাক, তারা খুঁজে পাক, এটা আপনি চান। আপনি সার্চ ইঞ্জিনকে বলতে চান লেটস সে আমি এই কিওয়ার্ডটা যখনই কেউ লিখে সার্চ করবে আমি চাই তুমি সার্চ ইঞ্জিন আমার ওয়েবসাইটের এই কনটেন্টটাকে প্রমোট করো, তাদের সামনে নিয়ে যাও, ফার্স্ট পেজে র্যাঙ্ক দাও। সো দিস ইজ হোয়াট কিওয়ার্ড অপটিমাইজেশন ইজ অল অ্যাবাউট। বাট একটা বাট আছে, সেটা হচ্ছে যে আপনি কিন্তু এটাকে মাথায় রাখতে হবে এটা ২০২৫ সালের এসইও, ২০১৫ সালের এসইও না। সো আপনি যদি কিওয়ার্ড স্টাফ করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য ব্যাকফায়ার করবে এবং আপনার ওয়েবসাইটটা পেনাল্টি খাইতে পারে। সো মেক সিওর আপনি অপটিমাইজ করবেন ন্যাচারালি। আপনার কোনো সমস্যা নেই। যারা যেসব আ মেন্টর আপনাকে বলবে যে ঠিক আছে কিওয়ার্ড এই জায়গায় বসায় দাও। এই কিওয়ার্ড ডেনসিটি, হোয়াট ইস কিওয়ার্ড ডেনসিটি মানে ১,০০০ ওয়ার্ডের ভিতর ৫ বার বসাও, ১০ বার বসাও। এই সো কল্ড কথা আর শুইনেন না ভাই। যদি ভালো একটা ক্যারিয়ার করতে চান এই কথা আর শুইনেন না। ঠিক আছে? ন্যাচারালি যদি একবার বসে, আপনি একবারই বসান। Google is more than smart আপনার ওয়েবসাইটটা কি নিয়ে সেটা বোঝার জন্য। সো ন্যাচারালি যদি একবারে বসে আপনি একবারই বসান, আপনি ওইটা ২ বার করতে চান না। ঠিক আছে? আদারওয়াইজ এটা বেনিফিট হইতে যায় আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। চলুন আপনাকে একটা এক্সাম্পল দেখাই। সো এই দেখেন যে ওয়েবসাইটটা অলরেডি আগেই বলেছি যে এটা একটা কোয়ালিটি ওয়েবসাইট না। এখন দেখেন এই ওয়েবসাইটে কি করছে। এই ওয়েবসাইটটা যদি আগে দেখাই যে ওয়েবসাইটে কতগুলো কিওয়ার্ড এই যে 40 ফিট শিপিং কন্টেইনার এই ওয়েবসাইটটা দেখেন ২৫ বার মানে 25 টাইমস দিস কিওয়ার্ড অ্যাপিয়ার্স। ওকে? এই কনটেন্টের ভিতর। সো এটা কিন্তু অনেক বেশি ভাই। এই ওয়েবসাইটটা কখনোই মানে র‍্যাঙ্ক করতে গেলে খুবই ঝামেলা, পেনাল্টি খাইতে পারে। যার কারণ দেখেন আ এই যে 40 এফটি শিপিং কন্টেইনার, 40 এফটি শিপিং কন্টেইনার দেন লেখেন কতবার মানে জাস্ট শুধু এটাই বলতেছে। ওর আর কিছু বলার নাই। ও শুধুমাত্র ওর কিওয়ার্ডটাকেই প্রমোট করছে। দিস ইজ কল্ড কিওয়ার্ড স্টাফিং এবং আপনাকে কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। ঠিক আছে? ইনটেনশনালি কখনোই কিওয়ার্ড স্টাফিং করা যাবে না। আপনাকে ন্যাচারালি এটা বসাইতে হবে। আদারওয়াইজ এটা আপনার জন্য একটা ব্যাকফায়ার হইতে পারে এবং Google আপনাকে পেনাল্টি করতেও পারে। কারণ আপনি এই কনটেন্টে আসতেছেন, কনটেন্টে আসার পরে শুধুমাত্র যখনই পড়তেছেন দেখতেছেন যে ঠিক আছে এইটা ইভেন দেখেন এরা বোল্ড করে দিছে। যে জায়গায় কিওয়ার্ড গুলো বসাইছে দেখেন সব বোল্ড করে দিছে। সো এটা কিন্তু একদম ইনটেনশনালি করা হইছে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য এবং এটা আসলেই অনেক মানে বাজে একটা প্রসেস। এটা ২০২৫ এসে কখনোই কাজ করবে না এবং এটা আপনার ক্লায়েন্টের জন্য ভালোর থেকে খারাপটা বেশি হবে। যেকোনো সময় পেনাল্টি খাইতে পারেন এবং পেনাল্টি খাইলে ওই সাইট ২০২৫ এ এসে ওই সাইটটাকে রিকভার করা অনেক কষ্ট। সো কিওয়ার্ড অপ্টিমাইজেশন অবশ্যই ন্যাচারালি হইতে হবে, ন্যাচারালি করতে হবে এবং কিওয়ার্ড স্টাফ করা যাবে না। যেখানে যে কিওয়ার্ডটা বসে আপনি বসান। আপনি টেকনিক্যালি চাইলে কিন্তু অনেকবারই বসাইতে পারবেন। ঠিক আছে? জাস্ট ন্যাচারালি বসানোর চেষ্টা করেন। ইটস ইটস বাকিটা Google এর অ্যালগরিদম করে দিবে। সো দিস ইজ আওয়ার 5th র‍্যাঙ্কিং ফ্যাক্টর সরি 4th র‍্যাঙ্কিং ফ্যাক্টর কিওয়ার্ড অপ্টিমাইজেশন। সো লেটস সে আমাদের 5টা হচ্ছে ইউজার এক্সপেরিয়েন্স। 2025 SEO is all about your users. If your users are happy, then Google will automatically happy. সো আপনি যদি আপনার ইউজারের দিকে ফোকাস করেন, আপনার ইউজারের পেইন পয়েন্টের দিকে ফোকাস করেন, আপনার ইউজারকে স্যাটিসফাই করার জন্য আপনার কনটেন্টটা লেখেন, Google আপনাকে র‍্যাঙ্ক দিয়ে দেবে। ইটস প্রিটি সিম্পল। সো কোন বিষয়গুলো ইউজার এক্সপেরিয়েন্স এনহ্যান্স করে? আপনাকে অবশ্যই ভ্যালুয়েবল কনটেন্ট রাইট করতে হবে। আপনাকে অবশ্যই ওই HTTPS অর্থাৎ আ HTTPS প্রোটোকল ব্যবহার করতে হবে। আপনাকে অবশ্যই আপনার কনটেন্টটাকে আ সুন্দরভাবে ইনফরমেটিভ আ পিক দিয়ে সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। আপনার
কনটেন্টটাকে অবশ্যই ট্রাস্টেবল হইতে হবে। আপনার কনটেন্টটাকে অবশ্যই ফাইন্ডেবল এবং তারা যাতে এই কনটেন্টটা কোথাও আবার ব্যবহার করতে পারে, তাদের ডিসিশন মেকিং এ সাহায্য করতে পারে, এই কারণে এভরিথিং আপনাকে এটাকে কি করতে হবে? ভালো করে করতে হবে। সো user experience is like a measure of how easy and enjoyable your content is, okay, for your users. So Google wants to show users websites that provide a good UX. That means Google সেই ওয়েবসাইটগুলোকে প্রমোট করবে যাদের ওয়েবসাইটের কন্টেন্টগুলোকে ইউজার এক্সপেরিয়েন্সটা অনেক ভালো। বিকজ গুগল তার গুগল কিন্তু তার অডিয়েন্সকে, তার ইউজারকে আপনার ওয়েবসাইটে পাঠাচ্ছে। যে ওয়েবসাইটটা যে গুগল লিখে সার্চ করবে তারা কিন্তু আপনার ইউজার না, তারা কিন্তু গুগলের ইউজার। আগে গুগলের ইউজার, তারপরে আপনার ইউজার। সো গুগল তার ইউজারগুলোকে আপনার আপনার ওয়েবসাইটে পাঠাচ্ছে। সো অবশ্যই গুগল চাবে যে তার ইউজারগুলো যাতে স্যাটিসফাই হয়। সো দিস ইজ হোয়াট ইউজার এক্সপিরিয়েন্স ইজ। সো দিস ইজ আওয়ার fifth ranking factor and most important ranking factor. So let's see our six is called schema markup. Schema markup অনেক ইম্পর্টেন্ট। এটা আসলে র্যাঙ্কিং ফ্যাক্টর, তেমন গুরুত্বপূর্ণ র্যাঙ্কিং ফ্যাক্টর না, বাট this can increase your click through rate, engagement within your website. So what is schema markup? আমি অলরেডি চলেন দেখে আসি। So look, okay, so let's say গুগলে যে আমি সার্চ করলাম how to make a chocolate cake. So যখন আমি গুগলে লিখে সার্চ করলাম how to make a chocolate cake, আপনি দেখতে পারতেছেন এখানে সুন্দর একটা গুগল একটা ইন্টারফেস দিছে আমাদের, এবং যেখানে দেখেন আমি এখান থেকে দেখতে পারতেছি যে এইখানে এই যে সেকেন্ড যে অপশনটা, এখানে প্রায় 5K রিভিউ আছে, 5 স্টার রিভিউ। এইখানে আছে প্রায় 4.6K 5 স্টার, 4.7 রিভিউ, এখানে 5 রিভিউ আছে 420, প্রায় 420টা। এবং এই কেকটা যে যদি আপনি ভিডিওটা ঢুকেন, এই কেকটা তৈরি করতে প্রায় 45 মিনিট সময় লাগবে, এই কেকটা তৈরি করতে 45 মিনিট সময় লাগবে, এবং এই কেকটা তৈরি করতে 1 আওয়ার সময় লাগবে। এবং ইনগ্রেডিয়েন্টসও এখানে দিয়ে দিচ্ছে কি ইনগ্রেডিয়েন্টস লাগবে। সো দিস ইজ হোয়াট স্কিমা মার্কআপ ইজ অল অ্যাবাউট। স্কিমা মার্কআপ মানে হচ্ছে যে আপনার যে ওয়েবসাইটটা থাকবে, আপনি যে কন্টেন্টটাকে পাবলিশ করছেন, সেই কন্টেন্টটা সম্পর্কে গুগলের যে মেশিন অ্যালগরিদম আছে তাদেরকে এক্সট্রা ইনফরমেশন দেওয়া। দ্যাট মিনস এইটা যখনই আপনি দেবেন তখন গুগলের মেশিন অ্যালগরিদম আপনার কন্টেন্টটাকে আরো ভালোভাবে বুঝতে পারবে। ওকে ফাইন, সো দিস কন্টেন্ট ইজ অল অ্যাবাউট দিস। এবং তখন কি করবে, তখন হচ্ছে গুগল এরকম একটা রিচ রেজাল্ট, দিস ইজ কল্ড রিচ রেজাল্ট, আপনাকে শো করতে পারবে। সো দিস ইজ হোয়াট স্কিমা মার্কআপ ক্যান ডু ফর ইউর বিজনেস, ফর ইউর কন্টেন্ট। যখনই কেউ এটা লিখে সার্চ করবে এবং তার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, তখন কিন্তু নর্মালি আমরা এইসব জায়গায় ক্লিক করবো এবং একটা ট্রাস্ট ইনক্রিজ করবে। বিকজ আসলে গুগল কত সুন্দরভাবে রিচ রেজাল্টটা আপনার কাছে প্রেজেন্ট করেছে। বাট অন থিং যে আপনি আপনার কন্টেন্টে স্কিমা মার্কআপ ইউজ করেছেন, বাট ইট ডাজেন্ট মিন যে গুগল আপনার ওয়েবসাইটে এরকম রিচ রেজাল্ট হিসেবে প্রেজেন্ট করবে। গুগল ইটস টোটালি আপ টু গুগল, যে গুগল আপনার ওয়েবসাইটটাকে এইভাবে আপনার যে ইউজার আছে তাদের কাছে প্রেজেন্ট করবে কি করবে না। বাট আপনাকে অবশ্যই স্কিমা মার্কআপের যে প্রসেসটা আছে সেটা খুব সুন্দরভাবে আপনাকে অপটিমাইজ করতে হবে, এবং আমি এটাকে অবশ্যই বলে দিব পরে এসে। চলুন আমরা দেখে নিই যে কি স্কিমা মার্কআপ এই ব্যবহার করছে। সো আপনি জাস্ট এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি কন্ট্রোল ইউ দেন। কন্ট্রোল ইউতে দেওয়ার পরে আপনি কি করবেন, আপনি জাস্ট কন্ট্রোল এফ দিয়ে আপনি জাস্ট সার্চ করেন স্কিমা মার্কআপ। ওকে, সো লুক, দিস ইজ স্কিমা মার্কআপ, এবং এই স্কিমা মার্কআপটাই সে কি করছে, সে এখানে ব্যবহার করেছে। আপনি যদি এখান থেকে দেখেন, এই দেখেন স্কিমা মার্কআপ পার্সন চকলেট কেক। সো এটাই। সো আপনাকেও জাস্ট এটা ব্যবহার করতে হবে। ডোন্ট ওয়ারি, এই জায়গায় যে কোডটা দেখতেছেন এটা আপনার লেখার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট schema.org নামে একটা ওয়েবসাইট আছে, schema.org নামে একটা ওয়েবসাইট আছে, এটাকে বুকমার্ক করে রাখবেন। এই ওয়েবসাইটে যে আপনি আপনার রিকোয়ার্ড যে স্কিমা মার্কআপ গুলো আছে সেটা আপনি পেয়ে যাবেন। অথবা আপনি গুগলে লিখে সার্চ করবেন স্কিমা মার্কআপ জেনারেটর, জেনারেটর।
ওকে? সো আপনি যখন স্কিমা মার্কআপ জেনারেটর করবেন এটা কিন্তু অনেক ভালো। মনে রাখবেন যে সবসময় জেসন এলডি নেওয়ার চেষ্টা করবেন। দিস এটা হচ্ছে আপডেট গুগলের অ্যাডভান্স স্কিমা মার্কআপ জেসন এলডি, এবং এই ওয়েবসাইটটা থেকে আপনি জেসন এলডি স্কিমা মার্কআপে নিতে পারবেন। আপনি জাস্ট এখানে আপনার যা যের জন্য স্কিমা মার্কআপটা নিচ্ছেন, দ্যাটস লেটস সে আপনি আর্টিকেল স্কিমা নিচ্ছেন অথবা ব্রেড কাম ইভেন্ট এফএকিউ পেজ হাউ টু যেটাই নেবেন। সো হাউ টু নিচ্ছেন এবং হাউ টু কি আপনি কি কি তৈরি করতে চাচ্ছেন ডেসক্রিপশন দেন আপনি আপনি এইখানে দেখেন আরো দিছে অনেক কিছু যে টোটাল কতগুলো আছে এস্টিমেট, তারপর হচ্ছে কারেন্সি প্রবাবলি এটা, ঠিক আছে? তারপরে ইমেজ ইউআরএল আপনি যে ইমেজটা দিবেন এভরিথিং আপনি দিবেন, তারপরে এখানে স্টেপ অন ইনস্ট্রাকশন সেম থিং। সো যখনই আপনি এখানে যা যা দিবেন এই যে রাইট সাইডে দেখতেছেন এটা কি হবে, এটা এখানে আপডেট হয়ে যাবে। লেটস সে আমি এখানে দিলাম, দেখেন আমি এখানে যাই দেব, এখানে অলরেডি আই দেখেন আপডেট হয়ে যাবে। আমি এখানে যাই দেবো এখানে আপডেট হবে, এখানে যাই দেবো এখানে আপডেট হবে, এখানে যাই দেবো এখানে আপডেট হবে। সো এই আপডেট হয়ে যাবে। তারপর এখান থেকে কপি করে আপনার ওয়েবসাইটে যে পেজটার জন্য আপনি স্কিমা মার্কআপটা ব্যবহার করতে চান আপনি সেই পেজে বডি সেকশনে এটাকে বসাই দিবেন, ঠিক আছে? সো বডি সেকশনে আপনি বসান, আপনি হেড সেকশনে বসান, হেড সেকশন ইট ডাজন্ট মি কোনো সমস্যা নেই, আপনি যে কোনো জায়গায় এটা বসাতে পারবেন। সো দিস ইজ হোয়াট স্কিমা মার্কআপ ইজ। একদম ইজি বিষয়টা। আমি প্র্যাকটিক্যালি আরেকটা ভিডিও স্কিমা মার্কআপ নিয়ে করে দিব যাতে আপনারা আরো বিষয়টাকে আরো ইজিলি বুঝতে পারেন। দিস ইজ অন কাইন্ড অফ র্যাঙ্কিং ফ্যাক্টর। This schema markup will help you to generate more click to more conversion, because whenever you will search on Google and you see a rich result in front of you, then it's the psychological factor that yes you definitely click on that result. So this is what schema markup can do for you, and this is why you should use schema markup, and I highly recommend you should use for your clients business as well. So hope you will get understand why you need schema markup. So এখানে আমি একটা ডেফিনেশনে দিয়েছি যে a type of structured data that you can add to your website to help search engines better understand your content. Actually this will schema markup will help search engine to understand your content properly, because schema markup is for search engine not for users. Schema markup is like a code JSON LD which is created through JSON LD, and this will help search engine to understand your content properly. So এটা আপনি ভালো করে বুঝতে পারবেন। সো লেটস সে আমাদের সপ্তম যে র্যাঙ্কিং ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে সোশ্যাল সিগন্যাল। সো হোয়াট ইজ সোশ্যাল সিগন্যাল? বিষয়টা বুঝতে পারছেন যে সোশ্যাল মিডিয়া দ্যাট মিনস আপনার ফেসবুক, টিকটক এবং অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া। আপনাকে অবশ্যই একটা ব্র্যান্ড দ্যাট মিনস হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট কতটা ট্রাস্টেবল এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার থ্রুতেও আপনি জানতে পারবেন। ওয়েবসাইটে যদি ভালো একটা ফলোয়ার থাকে, ওয়েবসাইটে যদি সোশ্যাল মিডিয়াতে ভালো একটা অ্যাক্টিভিটিস থাকে, রেগুলার পোস্ট করতেছে তাদের প্রোডাক্ট নিয়ে, তাদের সার্ভিস নিয়ে, সো এটা কিন্তু একটা ট্রাস্টেবল ওয়েবসাইট। সো গুগলও কি করবে, এটাকে ট্রাস্ট করবে। সো সোশ্যাল মিডিয়া ইজ অ্যান ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর ইন 2025। অবশ্যই আমরা যখন এসইও করব অবশ্যই আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করব সে ওকে ফাইন। সো তোমার সোশ্যাল মিডিয়াটাও কি করতে হবে, সেম টাইমে আপনাকে রান করতে হবে। সো the likes, shares, and other social interactions that your website's content receives, make sure your website is shareable and encourages social interaction. So অবশ্যই একটা important ranking factor. And last one, for these most important ranking factors, first class is brand signal. Then brand মানে কিন্তু আমাদের মধ্যে একটা আলাদা একটা ট্রাস্ট চলে আসে, তাই না? লেটস সে আপনার অ্যাপল যত টাকারই ফোন লঞ্চ করুক না কেন, কিছু মানুষ কিন্তু অবশ্যই অ্যাপল থেকে ওই ফোনগুলো কিনবে। কারণ কি? কোনো কিছু মানে ফার্দার রিসার্চ না করে, ফার্দার ইনভেস্টিগেট না করে শুধুমাত্র অ্যাপলের নাম শুনেই কিন্তু সে প্রোডাক্টটা পারচেজ করবে। বিকজ দিস ইজ কল্ড ব্র্যান্ড। ব্র্যান্ড মানে কি? একটা ব্র্যান্ড হইতে কিন্তু আপনার অনেক সময় লাগে। বিকজ ব্র্যান্ড ইজ মোর ট্রাস্টেবল, ব্র্যান্ড ইজ মোর রিনাউন্ড। সো আপনাকে অবশ্যই ফোকাস করতে হবে যে ব্র্যান্ডে যেতে, এবং ব্র্যান্ড একদিনে আপনি পারবেন না, ১ মাসে পারবেন না, ১ বছরে পারবেন না। ইটস আ লং টার্ম প্রসেস। আপনাকে স্টেপ বাই স্টেপ ব্র্যান্ড ক্রিয়েট করতে হবে। স্টেপ বাই স্টেপ আপনার অডিয়েন্সের ট্রাস্ট অর্জন করতে হবে। এবং গুগল ব্র্যান্ড যে অথরিটি গুলো আছে, ব্র্যান্ড যে ওয়েবসাইট গুলো আছে তাদেরকে বেশি প্রমোট করে। সো ফোকাস অন যে আপনার মানে ব্র্যান্ড কিন্তু টোটাল অনলাইন জগতের টোটাল একটা প্ল্যাটফর্ম। এখানে আপনার এসইও হইতে পারে, এখানে আপনার সোশ্যাল মিডিয়া হইতে পারে। সো মেক সিওর যে আপনি আপনার ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইটটা অথবা আপনার ওয়েবসাইটটাকে ব্র্যান্ডে পরিণত করতেছেন। সো ব্র্যান্ডের যে
ডেফিনিশনটা আছে সেটা যদি আমরা দেখি যে দ্য ওভারঅল পারসেপশন অফ ইউর ব্র্যান্ড অনলাইন মেক শিওর ইউর ব্র্যান্ড ইজ ওয়েল নন অ্যান্ড রেসপেক্টেড। অবশ্যই ব্র্যান্ড আপনার ক্রেডিবিলিটিটাও ইনক্রিজ করবে এবং আপনাকে 2025 পরে যত বছর আসবে আপনাকে যদি সার্ভাইভ করতে হয় অবশ্যই নিজেকে একটা ব্র্যান্ডে পরিণত করতে হবে। ব্র্যান্ড মিনস a lots of audience will know about you, about your product, about your সার্ভিস। সো দিস ইজ অল ছিল যেটা ছিল আমাদের র্যাঙ্কিং ফ্যাক্টর, মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। সো আমরা 8টা র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে কথা বলেছি। 1 নম্বরে ছিল কোয়ালিটি কনটেন্ট, 2 নম্বরে ছিল ব্যাকলিংকস, 3 নম্বরে ছিল টেকনিক্যাল এসইও, 4 নম্বরে ছিল কিওয়ার্ড অপটিমাইজেশন, 5 নম্বরে ছিল ইউজার এক্সপেরিয়েন্স, 6 নম্বরে ছিল স্কিমা মার্কআপ, 7 নম্বরে সোশ্যাল সিগন্যালস এবং 8 নম্বরে ব্র্যান্ড সিগন্যালস। হোপফুলি ইউ হ্যাভ আন্ডারস্টুড যে কিভাবে আপনি এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কেন এত ইম্পর্টেন্ট গুগলের কাছে এবং কেন এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলোকে মোস্ট ইম্পর্টেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর বলা হয়েছে এবং এই র্যাঙ্কিং ফ্যাক্টরগুলো কিভাবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টটাকে র্যাঙ্ক করতে সাহায্য করবে। সো এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমি 200টা র্যাঙ্কিং ফ্যাক্টরের যে পিডিএফ আছে সেই পিডিএফটা আমি দিয়ে আমি আপলোড করে দিব। আপনারা যারা এই পিডিএফটা নিতে চান অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানান, কমেন্ট বক্সে জানান। আমি পুরো পিডিএফটা দিয়ে দেবো যাতে আপনারা আরো বেশি ইজি ভাবে এটাকে বুঝতে পারেন এবং এটা নিয়ে আরো রিসার্চ করতে পারেন, আরো পড়তে পারেন, আরো শিখতে পারেন। ঠিক আছে? ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেটা আমাকে খুবই ইন্সপায়ার করবে পরবর্তী ভিডিও আপলোড করার জন্য, এবং বেল আইকনে ক্লিক করে দিবেন যাতে পরবর্তীতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। সো আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।